হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা মাইনর সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। দেখো, তোমাদের এই যে বাংলা মাইনর সাবজেক্টটা আছে, এখান থেকে আমি তোমাদের টোটাল অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে 10 মার্কের প্রশ্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার 2, সেখানে তোমাদের সিলেবাসে 4টি মডিউল আছে। আর 4টি মডিউলের মধ্যে আমি তোমাদের বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। দেখো, প্রথম যে মডিউলটা আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এখান থেকে তোমরা কি কি পড়বে আমি তোমাদের আলোচনা করছি। এখানে প্রথম প্রশ্ন সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, 10 নম্বরের প্রশ্ন। 19 শতকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উদ্যোগগুলি দেখা গিয়েছিল তার মধ্যে কোনগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য? এই উদ্যোগগুলির সাফল্য ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন 2 নম্বর, ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, যাকে বলা হয় নিম্নমুখী পরিশ্রুত শিক্ষানীতি কিভাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল? এই নীতির সপক্ষে ও বিপক্ষে যে যুক্তিগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। ফোর্ট উইলিয়াম কলেজ এবং পরবর্তীকালে স্কুল অফ সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলি বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা ও প্রকাশের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল? 3 নম্বর প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখানে আরও আছে তাদের উল্লেখযোগ্য নামগুলো, ঠিক আছে, এটা তোমরা এমনি দেখে নেবে। তারপরে প্রশ্ন 4 নম্বর, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজেন্দ্রলাল মিত্রের মতো ব্যক্তিত্বরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রসারে যে অবদান রেখেছিলেন তার মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এটা স্টার মার্ক দিয়ে রেখেছি। তারপরে 5 নম্বর, আধুনিক যুগে বাংলা ভাষায় বিজ্ঞান পরিভাষা নির্মাণের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা গিয়েছিল এবং কিভাবে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল? এবারে দেখো, এখানে যে বিষয়টা তোমাদের বলার আছে সেটা হলো তোমাদের মডিউল 1-এ এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান সাধনা ও বিজ্ঞান সাধনায় রবীন্দ্র উদ্যোগ, ঠিক আছে, হয় তোমরা এটা পড়বে, না হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, যে কোনো একটা। আরেকটা হচ্ছে তোমাদের পরিভাষা, সেটা আমি তোমাদের যাচ্ছি সেখানে। তোমরা যদি কেউ মনে করো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান সাধনাটা পড়ব, না হয় প্রথমে বিজ্ঞান চর্চা পড়ব, যে কোনো একটা তোমরা কিন্তু পড়বে, না হলে এতগুলো পড়া কিন্তু তোমাদের সম্ভব হবে না, ঠিক আছে। এখানে তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনার মূল ভিত্তি কী ছিল, তার সাহিত্য ও শিক্ষা চিন্তায় বিজ্ঞানের প্রভাব কিভাবে প্রতিফলিত হয়েছে তা পরিচয় গ্রন্থের আলোকে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে বিজ্ঞান শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ ও পরিকল্পনাগুলি কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আমি বিশ্লেষণভাবে বলছি না, তোমরা জাস্ট দেখে নেবে। 3 নম্বর, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয়, পশ্চিম মন্দিরে দূতি হয়ে আমি এসেছি দাঁড়ে, এই উক্তির আলোকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিজ্ঞান ভাবনার সমন্বয়ে রবীন্দ্রনাথের ভূমিকা বিশ্লেষণ করো। এটা ইম্পর্ট্যান্ট অতটা নয়, আমি যেগুলো স্টার মার্ক দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক রচনাগুলি যেমন বিশ্ব পরিচয়, ভাষাশৈলী, উপস্থাপন কৌশলের বৈশিষ্ট্য কী, তিনি কিভাবে জটিল বৈজ্ঞানিক তথ্যকে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য কাব্যিক করে তুলেছিলেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা যে কোনো একটা কিন্তু পড়বে। এই যেখানে পরিভাষা আছে, এটা কিন্তু 1 নম্বর মডিউলে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক পরিভাষা। তোমাদের পরিভাষা এখান থেকে 10টি পরিভাষা পরীক্ষায় আসবে। তাহলে তোমাদের যদি 10টি পরিভাষা আসে, তোমাদের মোট টোটাল সিলেবাসে 37টি পরিভাষা আসে, এই 37টি পরিভাষার মধ্যে তোমাদের 10টি পরীক্ষা আসবে। তাহলে তোমরা 10টি করলে 10 নম্বর পেয়ে যাচ্ছ, তাহলে বাকিগুলো পড়ার আর প্রয়োজন হচ্ছে না, যে কোনো একটাকে তোমরা অপশানে রাখবে, তাহলেই হবে। 2 নম্বর মডিউলে পড়বে পলাতক তুফান, জগদীশচন্দ্র বসু। মোস্ট ইম্পর্ট্যান্ট, পলাতক তুফান গল্পে ঘূর্ণিঝড়ের আকস্মিক অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে যে বিভিন্ন বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থিত হয়েছে সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, গল্পের শেষে কথক যেভাবে ঘূর্ণিঝড় অন্তর্ধানের কারণ ব্যাখ্যা করেছেন তা কতখানি বিশ্বাসযোগ্য, এর মাধ্যমে লেখক কি নিছক হাস্যরহস্য সৃষ্টি করেছেন নাকি তৎকালীন বৈজ্ঞানিক ধারণার সীমাবদ্ধতা ও বিজ্ঞাপন সর্বস্ততার প্রতি ইঙ্গিত করেছেন?
এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বর প্রশ্ন পড়বে, পলাতক তুফান গল্পের সমকালীন সমাজ, সরকারি দপ্তর, বিশেষত হাওয়া অফিস, সংবাদপত্র এবং সাধারণ মানুষের মানসিকতা যেভাবে চিত্রিত হয়েছে বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দেওয়া নাই, এটা তোমরা অতটা ইম্পর্টেন্ট নেই তোমাদের জন্য। 4 নম্বরটা ইম্পর্টেন্ট, কুন্তল কৈশোরী নামক পণ্যটি এবং তার উৎপত্তির কাহিনী কীভাবে গল্পের কেন্দ্রীয় রহস্যের সঙ্গে জুড়ে গেছে, এর বাণিজ্যিক প্রচারের আখ্যান এবং ঘূর্ণিঝড় প্রশমনে তার কথিত ভূমিকা গল্পে কী বিশেষ তাৎপর্য বহন করে। এতদিনে বোঝা গেল যে বিজ্ঞান সর্বে মিথ্যা। সংবাদপত্রের এই মন্তব্য এবং গল্পে উপস্থাপিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রচেষ্টার আপাত ব্যর্থতার প্রেক্ষিতে বিজ্ঞান জনপ্রিয় ধারণা বা বিশ্বাসের দ্বন্দ্ব বিষয়ে লেখক জগদীশচন্দ্র বসু কী বার্তা দিতে চেয়েছেন বলে তুমি মনে করো। মোস্ট ইম্পর্টেন্ট, গল্পের নামকরণ পলাতক তুফান কতটা সার্থক, ঘূর্ণিঝড়ের পলায়ন এবং তার পিছনের কথিত কারণ, এই দুইয়ের নিরিখে গল্পের কাহিনী, রহস্য ও লেখকের অন্তর্নিহিত ব্যঙ্গাত্মক ভঙ্গির সঙ্গে এই শিরোনাম যোগসূত্র স্থাপন করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা প্রশ্ন আছে এখানে, পলাতক তুফান গল্পে একটি সার্থক ব্যঙ্গ রচনা হিসেবে মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে পলাতক তুফান গল্পটিতে একটি সার্থক ব্যঙ্গ রচনা আছে, সেটা ভালো করে পড়তে হবে। তারপর তোমরা এখান থেকে এই লাইনগুলো তোমরা দেখতে পারো, যদি এগুলো তোমাদের লাইন তুলে দিয়ে দেয়। তারপরে প্রেমেন্দ্র মিত্র লাট্টু, ঘনাদার চরিত্র ভালো করে পড়বে। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে ঘনাদার চরিত্রে লাট্টু গল্পটি কীভাবে নতুন মাত্রা যোগ করে তার গল্প বলার ভঙ্গির বৈশিষ্ট্য এবং শ্রোতাদের উপর তার প্রভাব বিশ্লেষণ করো। শয়তানের লাট্টু কথাটির তাৎপর্য কী, গল্পে এই লাট্টুটিকে ঘিরে যে কিংবদন্তি ও আতঙ্ক তৈরি হয়েছে তার কারণ বিশ্লেষণ করো। লাট্টু গল্পে ঘনাদার চরিত্রের কোন দিকটি তুলে ধরতে চেয়েছেন। দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে কিছুটা 1 নম্বরের সঙ্গে কিন্তু আছে, অর্থাৎ 1 নম্বরটা পড়লে কিছুটা কিন্তু 3 নম্বরে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে পড়বে এটা, দেখো 4 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা জাস্ট দেখে নাও। লাট্টু গল্পে বাস্তব ও কল্পনার মিশ্রণে কীভাবে ঘটেছে, লেখক প্রেমেন্দ্র মিত্র ঘনাদার মুখ দিয়ে যে বিজ্ঞান পরিবেশন করেছেন তার স্বরূপ বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, লাট্টু গল্পের ভাষাশৈলী এবং বর্ণনা ভঙ্গির বিশেষত কী, কীভাবে এই শৈলী গল্পের রহস্য ও রোমাঞ্চ সৃষ্টিতে সাহায্য করেছে। তারপর প্রশ্ন দেখে নাও 8 নম্বরটা, লাট্টু গল্পের বিজ্ঞান কিংবদন্তির মধ্যকার দ্বন্দ্ব সমন্বয় কীভাবে দেখানো হয়েছে। ঘনাদার গল্পকে শেষ পর্যন্ত বিজ্ঞানের জয়গান নাকি রহস্যময়তার কাছে সমর্পণ করে। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে সত্যজিৎ রায়, এখান থেকে তোমরা পড়বে সবুজ মানুষ। সবুজ মানুষটির শারীরিক গঠন, পোশাক পরিচ্ছদ এবং আচরণের মধ্যে কোন কোন অস্বাভাবিকতা কথকের দৃষ্টি আকর্ষণ করেছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সবুজ মানুষটি তার নিজের গ্রহ এবং সেখানকার জীবনযাত্রা সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তার উল্লেখযোগ্য দিকগুলি কী কী। আমি পরের এই যে লাইনগুলো এগুলো আমি পড়ছি না। পৃথিবীর সঙ্গে তার গ্রহের জীবনযাত্রার মূল পার্থক্য আলোচনা করো। তারপরে যে হাইলাইট করে দিয়েছে না, সবুজ মানুষের গ্রহের বিবরণ ও পৃথিবীর সঙ্গে তুলনা, এগুলো কিন্তু তোমাদের দিতে পারে। আমি দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে একদম তোমাদের ইনক্লুড, অর্থাৎ ফাইনাল সাজেশন, এর বাইরে আর কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না। এখানে অথবা আছে, অপশানটা দেখে নাও। এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে, ভালো করে দেখবে। 3 নম্বর প্রশ্ন, সবুজ মানুষ গল্পে লেখক কীভাবে বিজ্ঞান কল্পনার একটি সার্থক সমন্বয় ঘটিয়েছেন। গল্পে বর্ণিত সবুজ মানুষের অস্তিত্ব তার গ্রহের বিবরণ কতটা বিশ্বাসযোগ্য বা প্রতীকী বলে তোমার মনে হয়। তারপরে 3 নম্বর, গল্পটিতে পৃথিবীর পরিবেশ দূষণ, মানুষের অর্থলিনসা বা যান্ত্রিক জীবনযাত্রার প্রতি যে প্রচ্ছন্ন সমালোচনা রয়েছে তা সবুজ মানুষের বর্ণনার মাধ্যমে কীভাবে ফুটে উঠেছে। এগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ভালো করে পড়বে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ওরা আসে দেখে দীর্ঘশ্বাস ফেলে যায়, এই উক্তির মাধ্যমে লেখক কাদের কথা বলতে চেয়েছেন এবং এই দীর্ঘ নিঃশ্বাসের কারণ কি বলে তোমার মনে হয়। তারপরে মডিউল 3 বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, এখান থেকে তোমরা পড়বে আশ্চর্য সৌরজপাতের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে লেখক সৌরজগতের বিশালতা এবং গ্রহ নক্ষত্রের অপরিমেয় দূরত্ব বোঝানোর জন্য কী কী উপমা উদাহরণ ব্যবহার করেছেন। 2, লেখক কীভাবে তৎকালীন বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতা এবং জ্যোতির্বিজ্ঞানের রহস্যময়তার কথা উল্লেখ করেছেন। তারপরে 3, প্রবন্ধে লেখক যেভাবে পৃথিবীর ক্ষুদ্রতা এবং মহাবিশ্বের বিশালতার মধ্যে তুলনা করেছেন তা মানুষের অহংকার এবং জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে কী বার্তা দেয়। মনে রাখবে মহাবিশ্বে মানুষের স্থান, 3 নম্বরটা। 4,
আশ্চর্য স্বরোৎপাত প্রবন্ধের ভাষা উপস্থাপন শৈলীর বৈশিষ্ট্য কী? লেখক কীভাবে জটিল বৈজ্ঞানিক তথ্যকে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছেন। এখানে দেখো আশ্চর্য স্বরোৎপাত থেকে 4টি প্রশ্ন আছে, যে কোনো একটা প্রশ্ন তোমরা ভালো করে কমন পেয়ে যেতে পারো 4টের মধ্যে। স্বর্ণকুমারী দেবী আছে, দেখো এখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নগুলো, আমি এখানে আর বলছি না, কারণ তোমাদের বাংলা মাইনর সাবজেক্টে অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে আমি আরও ছাঁটাই করে তোমাদের জন্য আমি শর্ট প্রশ্নের মধ্যে আমি তোমাদের করে দিয়েছি শর্ট আকারে। এখানে দেখে নাও, স্বর্ণকুমারী দেবীর উপক্রমণিকা বিজ্ঞান শিক্ষা 1 নম্বর, 2 এবং 3, প্রাচীন ও আধুনিক জ্যোতির্বিদ্যার ধারণা, বিজ্ঞান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, এখানে দেখো ইম্পর্টেন্ট ভেরি ভেরি। তারপরে 4 নম্বরটা দেখে নাও, এবং এখানে রাজশেখর বসুর অপবিজ্ঞান বলে কিছু প্রশ্ন আছে, এখানে রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বরটা, 3 নম্বর এবং 4 নম্বর। আমি 5 নম্বর প্রশ্নটা বাদ দিয়েছি। তারপরে মডিউল 4 এখান থেকে পড়বে নারায়ণ সেনাল বিশ্বাসঘাতক। 1 নম্বর যে প্রশ্নটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, নামকরণের সার্থকতা ও ঘাতকতার প্রেক্ষাপট। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখে নাও, এই প্রশ্নটা দুটো ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় চরিত্রের নৈতিক দ্বন্দ্ব। তারপরে 3 ম্যানহাটন প্রজেক্ট, মানে বৈজ্ঞানিক প্রেক্ষাপট ও তার উপস্থাপন, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। 5 বিজ্ঞানীদের চরিত্রায়ন ও ভূমিকা, এখানে বেশ কয়েকটা প্রশ্নই আছে, না পড়লে হবে না। তারপরে 6 উপন্যাসের অন্তর্নিহিত বার্তা ও নৈতিক প্রশ্ন, সাহিত্যিক মূল্যায়ন। আর আরেকটা কথা, তোমরা যারা এই স্টাডি মেটেরিয়ালটা তোমরা সংগ্রহ করতে চাইছো বা পারচেস করতে চাইছো, তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এরকম সাজেশন ভিত্তিক তোমরা নোটস পেয়ে যাবে, এর বাইরে তোমাদের ভাবতে হবে না, তোমরা পরীক্ষা এখান থেকে 100% কমন পেয়ে যাবে।